স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে ভিডিওর এই সেশনে আমি আলোচনা করব তোমরা যারা ক্লাস 9-এর স্টুডেন্ট, তোমাদের ভূগোলের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে গ্রহরূপে পৃথিবী, তোমাদের ফার্স্ট সেমিস্টারে তো এই চ্যাপ্টারটা রয়েছে। তো এই চ্যাপ্টারের একটু জিস্টটা করে নেওয়া যাক এবং চ্যাপ্টারের শেষে এই ভিডিও শেষে আর কি এই চ্যাপ্টার থেকে কি কি উল্লেখযোগ্য প্রশ্ন তোমরা রেডি করবে সেগুলো আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত, স্কিপ না করে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আসি, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম হলো গ্রহরূপে পৃথিবী, তাই তো? কারণ আমরা জানি যে পৃথিবী হলো সৌরজগতের একটি অন্যতম গ্রহ। সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ তাকেই বলা হয় যে সূর্যকে কেন্দ্র করে এই যে এত গ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু এরা আবর্তন করে চলেছে, সে একটা ফ্যামিলি তৈরি করেছে, সে নিজের একটা জগৎ তৈরি করেছে সূর্যকে কেন্দ্র করে, তাকেই বলা হয় সৌরজগৎ। তো সৌরজগতের 3 নম্বর গ্রহ হলো পৃথিবী। তো পৃথিবীর আকার সম্পর্কে এখন ধারণা আর প্রাচীনকালের ধারণার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কেন? কারণ এখন তো অনেক প্রযুক্তি চলে এসেছে, সেই প্রযুক্তির মাধ্যমে আমরা ডিরেক্টলি পৃথিবীর একটা ধারণা, আকারের ধারণা পেয়েছি। কিন্তু প্রাচীনকালে কি মনে করা হতো? প্রথমে মনে করা হতো যে পৃথিবী হলো সমতল, সমতল আকৃতির ধারণা। তখন সেই সময় কি সময় ছিল না, প্রাচীন গ্রিক যুগ চলছিল, ব্রোঞ্জ যুগ চলছিল, ঠিক আছে? তারপরে মনে করো লৌহ যুগ। আর সেই সময় ভারতীয় দার্শনিক এবং পণ্ডিতদের ধারণা ছিল যে পৃথিবী হলো সমতল বা চ্যাপ্টা রুটির মতো। সেই সময় এই ধারণা কারা পোষণ করেছিলেন? মেসোপটেমিয়ান যারা ছিল, গ্রিকরা এবং চৈনিক দার্শনিকরা। মেসোপটেমিয়ানরা কি বলেছিল? তারা বলেছিল যে পৃথিবী হলো একটা সমতল থালার মতো, যা সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসবে। শর্ট প্রশ্ন কিভাবে রেডি করবে? শর্ট প্রশ্ন রেডি করার সব থেকে ভালো উপায় হলো তুমি টেক্সট বই খুঁটিয়ে পড়ো। ইচ অ্যান্ড এভরি সেন্টেন্সে হলো তোমার শর্ট প্রশ্ন। যদিও আমি চ্যাপ্টারের শেষে বা তোমাদের একদম পরীক্ষার মুখোমুখি আমি সবকটা চ্যাপ্টার কম্পাইল করে একটা শর্ট প্রশ্নের সেট রেডি করে দেব, কিন্তু তোমরা যে কোনো বিষয়ে শর্ট প্রশ্ন রেডি করতে গেলে তোমরা এটা মনে রাখবে যে আমাকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। গ্রিকরা কি মনে করতো? গ্রিকরাও তাই ভাবতো যে পৃথিবী সমতল এবং এর 2 প্রান্ত ভাগ খুব খাড়া, স্টিপ। চৈনিকরা মনে করতো যে তারা একই কথা ভাবতো যে পৃথিবী হলো সমতল এবং সেটা একটা গোল আকাশ দ্বারা বেষ্টিত। এটা হলো পৃথিবী সম্পর্কে সমতল আকৃতির ধারণা। গোলাকার আকৃতির ধারণাও পাওয়া গেছে, দিয়েছেন। সেখানেও গ্রিক দার্শনিকরা কি বলেছেন? তারা বলেছে যে সবার প্রথম পিথাগোরাস দার্শনিক, পিথাগোরাস, তোমরা পিথাগোরাসের তো সম্পাদ্য উপপাদ্য করো। পিথাগোরাস 600 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর আকৃতি গোল প্রমাণ করেন। আর এরাটোস্থেনিস 250 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম পৃথিবীর ব্যাস সম্পর্কে ধারণা দেন। এইগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফিনিশীয়রা কি মনে করেছেন? ওনারা মনে করতেন যে সমুদ্র যাত্রীগণ যখন দেশে ফিরছে, দেশে ফেরার সময় ভূপৃষ্ঠের পর্বত, ঘরবাড়ি এগুলো দেখতে পায়, তাই পৃথিবীর আকৃতি একটা প্লেট বা ডিশের মতো। আর ভারতীয় জ্যোতির্বিদদের ধারণা কি ছিল?
ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আর্যভট্ট উনি বলেন যে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায়। কি সেই অভিগত গোলক? অভিগত গোলক হলো যে এমন একটি অবয়ব যার উত্তর দিক এবং দক্ষিণ দিকটা চ্যাপ্টা আর নিরক্ষীয় অংশটা, এই হলো উত্তর দিক, এই হলো দক্ষিণ দিক, এই দুটো চ্যাপ্টা, নিরক্ষীয় অংশটা দেখো অনেকটা ফোলা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা একটু দেখে নিই অভিগত গোলক রূপে পৃথিবী। কি বললাম? অভিগত গোলক হলো একটা সেই রকম অবয়ব যার উত্তর দক্ষিণ চ্যাপ্টা আর মাঝখানের অংশটা বেশ অনেকটা স্থিত মতো। ঠিক আছে, তো এর ফলে কি হয়, নিরক্ষীয় অঞ্চলে একটা শক্তিশালী কেন্দ্র বহির্মুখী শক্তি সৃষ্টি হয় আর উত্তর দক্ষিণ বরাবর কেন্দ্রমুখী শক্তি সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই যে পৃথিবীর অভিগত গোলাকৃতি সম্পর্কে বিজ্ঞানীরা অনেক প্রমাণ দিয়েছেন। সেই প্রমাণগুলো কি কি? একটা হলো নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, এটা একটা প্রমাণ। 2 নম্বর প্রমাণটা হলো পরিধির পার্থক্য। 3 নম্বর প্রমাণটা হলো ঘড়ির সময়ের পার্থক্য। 4 নম্বর প্রমাণটা হলো নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে বস্তুর ওজনের পার্থক্য। ঠিক আছে, তো এই যে অভিগত গোলক বললাম, তো অভিগত গোলক সম্পর্কে তোমরা তোমাদের টেক্সট বইতেও দেখবে, সেখানেও কিন্তু আরো অনেক প্রমাণ দেওয়া রয়েছে। যে যেমন মনে করো যে পৃথিবীর এই যে সকল প্রান্তে যে এটা সব থেকে একটা বড় প্রমাণ, একটা কি বলবো, একটা প্রশ্ন হিসেবে আসতে পারে, আমি এটা ইরেজ করছি লেখাগুলো, এরকম আসতে পারে যে পৃথিবী, প্রশ্নটা এরকম, পৃথিবী যে অভিগত গোলক সেই সম্পর্কে যুক্তি দাও। তুমি কোন যুক্তি দেবে? উত্তরে কোন যুক্তি লিখবে? পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস সেটা কত? 12,757 কিমি। মেরু ব্যাস 12,714 কিমি। তাহলে এদের পার্থক্য কত হলো? 43 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা কেন হচ্ছে? পৃথিবী এরকম এই অভিগত গোলক বলেই তো, যদি প্রপার গোল হতো তাহলে এরকম চ্যাপ্টা হতো না, সে খুব সুন্দর একটা গোল হতো, তাই না? অভিগত গোলক বলেই এরকম ব্যাস সমান নয়। আবার পৃথিবীর নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা 135 কিলোমিটার বড়। যদি পৃথিবী সম্পূর্ণ গোল হতো তাহলে সকল ব্যাস আর পরিধি কিন্তু সমান হতো সব জায়গায়। কেমন? এরপরে আসি যে ধারণাটা, সেটা হলো জিওড। জিওড আমরা কাকে বলবো? তোমরা তোমাদের টেক্সট বই পড়তে পড়তে তোমরা একটু টেক্সট বইটা দেখে নাও, দেখবে সেখানে জিওডের ধারণা রয়েছে। জিওড বলা হয় যে সেটা এমনই একটা অবয়ব যেটা কিনা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন অর্থাৎ কি? মানে as
জিওড শেপ। ঠিক আছে, জিও কথার অর্থ হলো পৃথিবী, আর ওইডস কথার অর্থ হলো সদৃশ, অর্থাৎ পৃথিবী সদৃশ। তাহলে আমরা এটা বলতে পারি যে পৃথিবীর অন্যান্য মানে পৃথিবী ছাড়াও আর অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সৌরজগতে তাদের আকৃতিও তাদের মতো, তাদের কারোর সাথে পৃথিবীর মিল হবে না। মানে যেমন আমরা প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা, তো কারোর সাথে কারোর চেহারার মিল নেই, ঠিক সেরকম ভাবেই পৃথিবীর যেরকম চেহারা সেরকম কিন্তু আর অন্য কোনো গ্রহের চেহারার সাথে মিল থাকবে না, তারাও কিন্তু নিজেদের আলাদা আলাদা চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে পৃথিবী এই যে অভিগত গোলক বা গোলাকার যাই বলি না কেন বা প্রায় গোলাকার, তার সাপেক্ষে যদি প্রমাণ চায় তাহলে তোমরা কি করবে, বিটফুট লেভেলের পরীক্ষা, লেভেল পরীক্ষা, এইটা তোমরা লিখে দেবে। কি বিটফুট লেভেল? 1838 খ্রিস্টাব্দে আলফ্রেড রাসেল ওয়ালেস, আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের একটা খাল যার নাম হলো বিটফুট, সেখানে উনি 3টি খুঁটির পরীক্ষা করেন। কিভাবে করেন একটু ছবিটা দেখে নেওয়া যাক। কি করলেন, 3টি সমান দৈর্ঘ্যের খুঁটিকে, ঠিক আছে, সমান দৈর্ঘ্যের খুঁটিকে সম আয়তনের কাঠের মধ্যে আটকে 1 কিলোমিটার অন্তর তিনি ভাসিয়ে দেন। খুঁটিগুলোর মধ্যে দূরত্ব হলো 1 কিলোমিটার। তারপর তিনি যখন দূরবীনে চোখ রাখছেন, তিনি দেখছেন যে মাঝখানের যে খুঁটিটা রয়েছে, আমি যদি একটা লেভেল করি তাহলে মাঝখানের যে খুঁটিটা রয়েছে সেটা যেন মনে হচ্ছে যে সে যেন একটু উঁচুতে অবস্থান করছে, কিন্তু খুঁটিগুলো তো একই দৈর্ঘ্যের ছিল এবং একই দূরত্বে বসানো হয়েছে। এর থেকে আলফ্রেড রাসেল প্রমাণ করেন যে পৃথিবী গোল, কারণ যদি পৃথিবী এরকম সমতল হতো তাহলে কি হতো, তাহলে সমান ভাবে তিনি খুঁটিগুলোকে পরপর দেখতে পেতেন, একই সাথে পরপর দেখতে পেতেন, সমান দৈর্ঘ্যে দেখতে পেতেন। ঠিক আছে, তো এইটা হলো পৃথিবীর আকৃতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, এবং এটা পরীক্ষায় আসে যে পৃথিবীর গোলাকার আকৃতি সপক্ষে আলফ্রেড রাসেলের বিটফুট লেভেল পরীক্ষাটি ব্যাখ্যা করো। আমরা কি চ্যাপ্টার পড়ছি না, গ্রহরূপী পৃথিবী। তো গ্রহরূপী পৃথিবী পড়ার কারণটা কি, কারণ এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতেই প্রাণের বিকাশ ঘটেছে। কেন এত গ্রহ থাকতে পৃথিবীতে কেন পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য পর্যাপ্ত উষ্ণতা ও বায়ুমণ্ডলের অবদান রয়েছে। বায়ুমণ্ডলের অবদান, দেখো পৃথিবী সৌরজগতের নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করছে। পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা কত না 17 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যা ইচ্ছা সেইটা। তবে মরু অঞ্চলে সর্বোচ্চ উষ্ণতা থাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তুন্দ্রা অঞ্চলে সেটা হয়ে যায় -20 ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং উষ্ণতা হেরফের ঘটে। কিন্তু পৃথিবীর কাছাকাছি অবস্থিত মঙ্গল এবং শুক্রের তাপমাত্রা অনেক বেশি। আবার শুক্র গ্রহের বায়ুমণ্ডলে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড থাকায় গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে সে উষ্ণতা বৃদ্ধি করতে পারে, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত না অনলি 0.03%, তাই সেখানে মনোরম উষ্ণতা বিরাজ করে। এবার বায়ুমণ্ডলের অবদান কি,
মনে করো বেঁচে থাকার জন্য প্রাণীদেহের প্রয়োজন কি? জল, বায়ুমণ্ডল জল সাপ্লাই দেয়। পৃথিবীর প্রায় 71% জায়গা জুড়ে জলভাগ রয়েছে। আর এই জলের যোগানটা কে বজায় রেখেছে? না জলচক্র। জলচক্রের দ্বারা বাষ্পীভবন, মেঘ, বৃষ্টি চক্রাকারে আবর্তিত হয়ে পৃথিবীতে জলের সাপ্লাইটা বজায় থাকছে। পৃথিবীর এই বিশাল জলরাশি প্রচুর পরিমাণে অতিরিক্ত উষ্ণতা আর কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীতে প্রাণের বিকাশকে ত্বরান্বিত করেছে। সেই কারণেই পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে, তাই না? মানে প্রাণের বেঁচে থাকার জন্য, একটা প্রাণের জন্য যা যা দরকার সবই পৃথিবীতে রয়েছে। এরপরে আমরা দেখে নিই কিছু গ্রহ। ঠিক আছে, তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে প্রত্যেকটা গ্রহের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং কে কতদিন সময় নেয় পৃথিবীর এই সূর্যকে ঘুরতে, এইগুলো। তো আমি বলবো সেগুলো তোমরা টেক্সট বই থেকেই পড়ো। যেমন ধরো আমি বলছি যে বুধ একদম মানে কাছের গ্রহ, তাই তো? বুধ গ্রহ পৃথিবীর একদম কাছের গ্রহ। বুধের পরিক্রমণ করতে কতদিন লাগে সূর্যকে? এই সূর্যকে পরিক্রমণ করতে তার লাগে 88 দিন। এর কোনো উপগ্রহ নেই। নেক্সট আসি শুক্র। শুক্রের কতদিন লাগে পরিক্রমণ করতে? 225 দিন। এরও কোনো উপগ্রহ নেই, কিন্তু শুক্রতে কি রয়েছে বায়ুমণ্ডলে? ওই যে বললাম কার্বন ডাই অক্সাইড রয়েছে। এরপরে আসি পৃথিবী। পৃথিবী সম্পর্কে তো আমরা জানি কতদিন সময় লাগে ঘুরতে, সেটা আর আমি বলছি না। এরপরে আসি মঙ্গল। মঙ্গলের কতদিন লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে? 687 দিন। মঙ্গলে লোহার ভাগ বেশি থাকায় তাই মঙ্গলের অপর নাম হলো লাল গ্রহ। এগুলো প্রশ্নে আসতে পারে, শর্ট প্রশ্নে। আচ্ছা, পৃথিবীতে যেহেতু জলের ভাগ বেশি তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আমার যদি এই সাবস্ক্রাইবারের মধ্যে কেউ যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থেকে থাকো, আমি আমার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য একটি চ্যানেল রয়েছে আমার, তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখানে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও, কেমন? আচ্ছা, নেক্সট আসি বৃহস্পতি। বৃহস্পতি হলো সব থেকে বড় গ্রহ। ঠিক আছে, গ্রহদের গুরু বলা হয়। এর কটা উপগ্রহ? বৃহস্পতি উপগ্রহ কিন্তু অনেকগুলো, 67। এরপরে আসি শনি। শনিতে আমরা কি দেখতে পাবো? আমরা বলয় দেখতে পাবো। এরকম এই গ্রহ তো শনি গ্রহ, একে ঘিরে একটা বলয় রয়েছে, রিং রয়েছে। এর উপগ্রহ কটা? না 53টি। এবং এটা কিন্তু একটা বহিস্থ গ্রহ, সূর্য থেকে অনেকটা দূরে রয়েছে তো সেই কারণে। তো ঠিক আছে, এই গ্রহগুলো সম্পর্কে আমি বলে দিলাম। কোনো ইউরেনাস রয়েছে, তো ইউরেনাসে উপগ্রহের সংখ্যা 5টা। ইউরেনাসের মিথেন গ্যাসের সংখ্যা সব থেকে বেশি এবং ইউরেনাসও কিন্তু বহিস্থ গ্রহ। তো চলো তাহলে কুলিন গ্রহ আর বামন গ্রহ বলতে কি বোঝায় সেটা একটু দেখে নেওয়া যাক। কুলিন গ্রহগুলো হলো আয়তনে বড়, বামন গ্রহগুলো আয়তনে ছোট। কুলিন গ্রহগুলো যখন তার কক্ষপথে চলাচল করছে, সেখানে যদি কোনো মহাজাগতিক বস্তু আসে সেগুলোকে দূরে সরিয়ে দিতে পারে। আর বামন গ্রহের কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু আসে সেগুলোকে সে দূরে সরিয়ে দিতে পারে না। আমাদের কুলিন গ্রহের সংখ্যা কটি? আমাদের কুলিন গ্রহের সংখ্যা হলো 8টি, বামন গ্রহের সংখ্যা হলো 5টি। কুলিন গ্রহের গুরুত্ব বেশি, বামন গ্রহের গুরুত্ব কম। ঠিক আছে, কুলিন গ্রহ যেমন ধরো পৃথিবী, বৃহস্পতি। ঠিক আছে, পৃথিবী হলো কুলিন গ্রহের মধ্যে পড়ছে, বৃহস্পতি। বামন গ্রহ প্লুটো, অনেকটা দূরে রয়েছে।
কেমন, ইরিস, এইগুলো। এরপরে আমরা দেখে নিই অন্তঃস্থ গ্রহ এবং বহিঃস্থ গ্রহ কোনগুলো। অন্তঃস্থ গ্রহ হলো বলা হয় যে গ্রহগুলো সূর্যকেন্দ্রিক, এই সূর্যকেন্দ্রিক কক্ষপথের ভেতরের দিকে 7,000 কোটি কিলোমিটার দূরত্বের মধ্যে বিরাজমান, সেগুলোকে বলা হয় অন্তঃস্থ গ্রহ। ঠিক আছে, আর যে গ্রহগুলো এই সূর্যকেন্দ্রিক কক্ষপথের বহির্বিভাগের মধ্যে, মানে এরকম বাইরে রয়েছে, তাদেরকে বলা হয় বহিঃস্থ গ্রহ। তাহলে অন্তঃস্থ গ্রহ কোনগুলো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, কেমন, এইগুলো। আচ্ছা, অন্তঃস্থ গ্রহের আকার ছোট, ক্ষেত্রমানও ছোট, কিন্তু বহিঃস্থ গ্রহ আকার এবং ক্ষেত্রমান বড়। এই অন্তঃস্থ গ্রহগুলো একটু ভালো করে দেখো, এরা সূর্যের কাছে থাকে, তাই এরা বেশি উষ্ণ। আর বহিঃস্থ গ্রহগুলো সূর্য থেকে অপেক্ষাকৃত অনেক দূরে থাকে, তাই এরা শীতল। অন্তঃস্থ গ্রহ যেগুলো রয়েছে এদের কম উপগ্রহ রয়েছে। আমরা জানি পৃথিবীর উপগ্রহ রয়েছে, এদিকে তো বুধ শুক্রের তো উপগ্রহ নেই, তাই না? আর বহিঃস্থ গ্রহ যেগুলো রয়েছে তাদের কিন্তু উপগ্রহ বেশি। আমরা দেখলাম না এক্ষুনি যে বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ রয়েছে, শনির অনেকগুলো উপগ্রহ রয়েছে, তাই না? তো এটাও তোমরা পার্থক্য হিসেবে রেডি করবে। আচ্ছা, আমরা গ্রহ পড়ছি, উপগ্রহ পড়ছি, তো এগুলো কি? গ্রহ উপগ্রহ কি? গ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নক্ষত্রের চারদিকে প্রদক্ষিণ করে। আর উপগ্রহগুলো কি? মনে করো এই হলো সেই নক্ষত্র, একটা গ্রহ ধরো এই ঘুরছে, উপগ্রহগুলো কি করে? একটি নির্দিষ্ট কক্ষপথে গ্রহের চারদিকে প্রদক্ষিণ করে। গ্রহগুলোর ভর বেশি, উপগ্রহের ভর কম। যেমন মনে করো যে এই যে গ্রহগুলো যে সৃষ্টি হয়েছে, যে কোনো মহাজাগতিক বিস্ফোরণ দ্বারা, আমরা বিগ ব্যাং থিওরি জানি, বিস্ফোরণ দ্বারা বড় বড় গ্রহগুলো সৃষ্টি হয়েছে। আর উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে একটা গ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে, উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে। আমাদের সৌরজগতে কুলিন এবং বামন গ্রহ নিয়ে গ্রহর সংখ্যা হলো 13টি। আর সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা হলো 335টি। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি, দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হলো জিপিএস, যার ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমি এখানে আলোচনা করছি তোমরা যে বিষয়গুলোর উপর জোর দেবে পরীক্ষার জন্য, সেই বিষয়গুলোই। ঠিক আছে, তো পজিশনিং সিস্টেম, পজিশনিং মানে আমার অবস্থান বোঝাতে সাহায্য করে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের উল্লেখযোগ্য প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো জিপিএস এর ব্যবহার। এটা 5 নাম্বারেরও আসতে পারে, 3-এও আসতে পারে। প্রচুর ব্যবহার রয়েছে, বিমান চলাচল, দিক নির্ণয়। ঠিক আছে, এখন তো আমাদের প্রত্যেকের ফোনেতেই জিপিএস রয়েছে, আমরা জিপিএস লোকেশন অন করে কোনো জায়গায় যেতে পারি, বা কোন জায়গায় রয়েছে সেই জায়গা সম্পর্কে জানতে পারি। তারপর ধরো এই যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, আবহাওয়ার পূর্বাভাস আমরা জানতে পারছি ধরো 1 সপ্তাহ আগে যে আজ এই দিনে ঝড় আসবে, বা এই দিনে বৃষ্টি হতে পারে, এই দিনে আকাশ মেঘলা থাকতে পারে, তাই না? তারপর যুদ্ধক্ষেত্রে আকাশপথে যুদ্ধ, শত্রু শিবিরের অবস্থান জানতে সাহায্য হয়। তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় মোকাবিলা, বিপর্যয় মোকাবিলাতেও কিন্তু
জিপিএস ব্যবহার হয়। এছাড়াও মানচিত্র নির্মাণ, ট্রেনের গতিবিধি নির্ণয়, আমরা তো ভ্যারিস মাই ট্রেন এই অ্যাপ থেকে তো আমরা কিভাবে জানতে পারছি? জিপিএস এর মাধ্যমে, তাই না? যে ট্রেনটা এখন কোথায় রয়েছে, হুম, আমার নির্দিষ্ট স্টেশনে আসতে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, তো এখানে আমি ধরো আজকে মানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলোই আমি আলোচনা করে দিলাম। তো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কি কি পড়বে কয়েকটাতে প্রশ্ন বলে দিলাম। একটা প্রশ্ন আমি বলছি, জিওডেসি কি? জিওডেসি কি? জিওডেসি হলো পৃথিবীর আকৃতির পরিমাপ সংক্রান্ত যে বিজ্ঞান, একে ভূ আকৃতিবিদ্যাও বলা হয়। আমি রিপিট করছি, পৃথিবীর আকৃতির পরিমাপ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় জিওডেসি। কেমন? তারপরে ধরো আরেকটা প্রশ্ন আসতে পারে উল্লেখযোগ্য, জিআইএস কি? যার ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ পৃথিবীর আকৃতি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান পেতে আমরা জিআইএস এর সাহায্য নিই। জিআইএস হলো কাইন্ড অফ এক ধরনের সফটওয়্যার। ঠিক আছে, আমি জিপিএস লোকেশন থেকে যতটা লোকেশন পেলাম, জিআইএস এর সেই সফটওয়্যারে ফেললে জিআইএস আমাকে একটা মানচিত্র তৈরি করে দেবে। কেমন? আচ্ছা, আর কি তো এখানে তোমরা পড়বে, ওই বললাম জিওড কি, কেমন? তারপরে নীল গ্রহ কাকে কেন বলা হয়? সৌরজগৎ কাকে বলে? তারপর বিটফুট লেভেলের পরীক্ষাটা তো তোমরা পড়বেই। আচ্ছা, আলোক বর্ষ কি? কি আলোকবর্ষ? মহাবিশ্বের মহাশূন্যতার বিশাল দূরত্ব মাপার একক। মহাবিশ্বের, ঠিক আছে, আমরা কিন্তু আমাদের ভূপৃষ্ঠের কোনো কিছু দূরত্ব মাপার জন্য আমরা কি করি? আমরা কিলোমিটার, মিটার এগুলো ব্যবহার করি। তো মহাবিশ্বে যখন আমরা কোনো দূরত্ব পরিমাপ করি তখন তাকে বলা হয় আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান হলো 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট যেটা তোমরা রেডি করবে, ছায়াপথ কি? কি ছায়াপথ? মহাবিশ্বের মহাকাশে অসংখ্য নক্ষত্র, ধূলিকণা, বালিকণা, গ্যাসীয় মেঘপুঞ্জের অবস্থান থাকার কারণে একটা এরকম বলয়ের আকারে একটা যে উজ্জ্বল আলোক তাকে বলা হয় ছায়াপথ। আর আমাদের সৌরজগতের উল্লেখযোগ্য ছায়াপথ কি? না, আকাশগঙ্গা। আমরা প্রত্যেকে আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। ঠিক আছে, এছাড়াও বামন গ্রহ কাকে বলে, কুলীন গ্রহ কাকে বলে, কেমন, উপগ্রহ কাকে বলে, এগুলো তো তোমরা রেডি করবেই। তাহলে এই হলো আজকের ভিডিওর আলোচনা। কেমন লাগলো? তোমরা কি কি বুঝতে পারলে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অল দ্য বেস্ট।